বিশান 29শে জুন রাত। বহুদিন পর স্কুটার চালাচ্ছে বিশান। হাত প্রথমে একটু কাঁপছিল, কিন্তু এখন স্টেডি হয়ে গেছে। শুধু একটাই চাপ, সঙ্গে লাইসেন্স নেই। অবশ্য এত বৃষ্টিতে কি বা হবে, পুলিশের আর খেয়ে দিয়ে কাজ নেই এমন ওয়েদারে রাস্তায় বেরিয়ে লোকের লাইসেন্স চেক করবে। তবে এইভাবে স্কুটার নিয়ে আসতে বিশানের খুব একটা ইচ্ছে ছিল না। অন্যের গাড়ি নিয়ে কেনই বা আসবে? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তার ড্যামেজ চার্জটা কে দেবে? একেই তো এই চাকরিটা গেল, ভবিষ্যতে কি হবে, কে চাকরি দেবে ওকে, কে জানে। বৃষ্টিটা ঝেঁপে এসেছে, রেনকোট ভেদ করে জলের ছোঁচটা গায়ে ফুটছে ওর। রাজারহাটের ভেতর থেকে বেরিয়ে নিউ টাউন অব্দি আস্তে আস্তে রেইনকোট থাকা সত্ত্বেও একদম ভিজে গেল বিশান। মেজাজ খুব খারাপ হয়েছে। শালা, আজকে যে কার মুখ দেখে ঘুমটা ভেঙেছিল। মায়ের ফোন পেয়ে কি যে অস্বস্তিতে পড়েছিল ও। বরানগর যেতেই হবে বলে অজু গাঁই গুঁই করছিল, কিন্তু বিশান শোনেনি। দোয়েল চন্দ্রকে পুলিশে দেবে। শেষ পর্যন্ত থানা পুলিশ হবে নাকি? আর আজকাল গৃহবধূ নির্যাতনের কেসগুলো খুব জটিল হয়, পুলিশে ধরলে একদম বাঁশ হয়ে যায়। বাড়ির দরজার কাছে মা দাঁড়িয়েছিল। ফর্সা মানুষটার মুখটা লাল হয়ে গেছে টেনশনে। চন্দ্র ছোট থেকেই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার আর মারপিট করে রাস্তার ঝামেলাটা ঘরে টেনে আনতে ওস্তাদ। বাবা বেঁচে থাকলেও এইসব ঝঞ্ঝাট বরাবরই মাই সামলেছে। বিশানের মনে হয় চন্দ্রের এমন হওয়ার পেছনে মায়ের প্রশ্রয়টাও কিছুটা দায়ী। তবে বুড়ো বয়সে মায়ের এই অশান্তি পোহানোর কোনোই মানে নেই। বিশানকে দেখেই মা কাঁদতে শুরু করেছিল। বিশান দুহাতে মায়ের দুটো হাত ধরে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে মা, কি করে এসব হলো? মায়ের চোখ দিয়ে দরদর করে জল বেরোচ্ছিল। তার ভেতরেও মা ফোপাতে ফোপাতে বলেছিল, চন্দ্রটার মানুষ নেই, একদম জানোয়ার হয়ে গেছে। কেন, আমি যখন বেরোলাম তখন তো সব ঠিকই ছিল। তাহলে? বিশানের খুব অবাক লাগছিল। অবশ্য এ বাড়িতে চন্দ্রের কৃপায় আবহাওয়া বদলাতে সময় লাগে না। ও মাথা ঠান্ডা রেখে মাটিতে হাঁটু গেড়ে মায়ের কাছে বসে বলেছিল, আচ্ছা মা, ঠিক করে শুধু ঘটনাটা বলো। অন্যগুলো বাদ দাও, কারণ তুমি তাড়াতাড়ি না বললে আমি কোনো ব্যবস্থা নিতে পারবো না। তাই সংক্ষেপে গুছিয়ে বলো। মা অবস্থাটা বুঝেছিল এবার। তারপর যতটা সম্ভব নিজেকে গুছিয়ে নিয়ে বলেছিল, সকালে ডিমের অমলেট দিয়ে পাউরুটি খেতে চেয়েছিল চন্দ্র। আমার হাত জোড়া ছিল, মানে ওই অনেক দিনের খবরের কাগজ জমে গিয়েছিল তো, তাই ওগুলো গুছিয়ে রাখছিলাম। তাই তারপর বিশান বিরক্ত হয়েছিল। হ্যাঁ ও বলি। মা আঁচল দিয়ে চোখটা আবার মুছেছিল। দোয়েল পাউরুটি সেঁকে ডিমের অমলেট করেছিল, কিন্তু নুনটা কম দিয়েছিল আর লঙ্কা পেঁয়াজটা বেশি হয়ে গেছিল, তাই। মানে? নুন কম লঙ্কা পেঁয়াজ বেশি এর মানে? বিশান অবাক হয়েছিল। চন্দ্রর সেটাতেই তো রাগটা হয়েছিল। মা আবার কান্নার প্রস্তুতি নিচ্ছিল। বিশানের অবাক আর বিরক্তি একই সঙ্গে এসেছিল। লঙ্কা পেঁয়াজ বেশি আর নুন কম, তাতে মাথা ফাটিয়ে দিল। এমন ছেলের গালে দুটো থাপ্পড় বসাতে পারোনি? এ তো জানোয়ারের অধম। না মানে, মা ইতস্তত গলায় বলেছিল, সারা সপ্তাহ খাটাখাটনি করে তো, রোববারও যদি ঠিক মতো ব্রেকফাস্ট না করতে পারে তা বলে মাথা ফাটিয়ে দেবে। এটা কেমন যুক্তি ঠিক বুঝতে পারছিল না বিশান। না মানে, মা চন্দ্রের সপেক্ষে কি বলবে যেন বুঝতে পারছিল না। তাও তো বৌদি তোমাকে বলেনি যে মারামারি আটকাতে গেলে চন্দ্র কেমন করে বৌদিকে মেরেছে? কপিল ফুট কেটেছিল মাঝখানে। কি? বিশান নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। চন্দ্র মাকেও মেরেছে, আর সেটা মা এতক্ষণ বলেনি? এতটা পুত্র স্নেহ! ধৃতরাষ্ট্রের ফিমেল এডিশন। বিশান আর এক মুহূর্ত দাঁড়ায়নি, ছিটকে ঢুকেছিল চন্দ্রর ঘরে। একটা হেস্তনস্ত করা খুব দরকার। বিশান মন শক্ত করে চন্দ্রর ঘরে ঢুকেও হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছিল। এ কি দেখছে? এটা কোন চন্দ্র? চন্দ্র বিছানার উপর উপর হয়ে শুয়েছিল, চুলটা এলোমেলো, মুখটা মাথার বালিশে গোঁজা, পিঠটা কেঁপে কেঁপে উঠছে। একটা চাপা শব্দের গুঞ্জন শোনা যাচ্ছে। বিশান অবাক হয়ে দেখেছিল চন্দ্র কাঁদছে।
আর অস্ফুটে গোঙানির মতন শব্দ করে বলছে মা মা। মাথায় রক্ত পড়া অবস্থা নিয়ে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি গিয়েছে। মা বারণ করলেও শোনেনি, বলেছে চন্দ্রকে জেলের হাওয়া খাইয়ে ছাড়বে। বিষান দুপুরবেলা পৌঁছেছিল দোয়েলের বাড়ি। বাস পাল্টে অটো ধরে যখন দোয়েলের বাপের বাড়ি পৌঁছেছিল, বিষানের গোটা শরীরটা ভিজে গিয়েছিল। বিষানের খুব টেনশনও হচ্ছিল। এ বাড়িতে দোয়েলের বাবা মা আর দাদা বৌদি থাকে, সবাই খুব ভদ্র, কিন্তু মেয়ের এমন অবস্থা হয়েছে দেখলে তারা যে কিভাবে রিয়াক্ট করবে ভগবান জানে। অবশ্য তাদেরও ঠিক দোষ দেওয়া যায় না, সত্যি তো খুবই অন্যায় করেছে চন্দ্র। আর দোয়েল যতই চলে আসতে চাক, মায়েরও ওকে এই অবস্থায় বাড়ি থেকে বেরোতে দেওয়াটা উচিত হয়নি। বিষানের খুব খারাপ লাগছিল। সারা জীবন ওকেই এই সমস্ত অস্বস্তিকর ঘটনার সামনে পড়তে হয়। নোংরা করবে চন্দ্র আর পরিষ্কার করবে বিষান। দোয়েলদের কলিং বেলে হাত দিতে পর্যন্ত লজ্জা করছিল বিষানের, ভয়ও লাগছিল কোন মুখে দাঁড়াবে যে দোয়েলদের লোকের বাড়ির সামনে। কি বলবে দোয়েলকে? বলবে যে চন্দ্রের এখন অনুতাপ হচ্ছে, এখন চন্দ্র ক্লাস 1-এর বাচ্চার মতো কাঁদছে। কাঁদলে আর অনুতাপ করলেই কি সমস্ত দোষ স্খলন হয়ে যায়, সমস্ত খারাপ কাজ মাফ হয়ে যায়? দোয়েলকে কি বলবে বিষান? কোন অজুহাত দেবে? দরজা খুলেছিল দোয়েলের বৌদি। তারপর বিষানের দিকে তাকিয়ে অবাক গলায় বলেছিল, তুমি খবর পেলে কি করে? দোয়েল তো বললো কাউকে জানায়নি। মানে? ভেবাচাকে খেয়ে গিয়েছিল বিষান। মহিলা বলে কি? কি জানায়নি? দোয়েল কি বলেছিল? বিষান উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞেস করেছিল, বৌদি কোথায়? কে? দোয়েল ওর নিজের ঘরে রেস্ট নিচ্ছে। কে গো বৌদি? বিষান দোয়েলের কলা শুনেছিল পেছনে। এই যে বিষান এসেছে বাবা, একদম ভিজে গেছে ছেলেটা। বিষান? দোয়েল যেন চমকে উঠেছিল। তারপর দ্রুত পায়ে এসে দাঁড়িয়েছিল বিষানের সামনে, খুব অবাক গলায় বলেছিল, আরে তুমি খবর পেলে কি করে যে আমার রাস্তায় একটা দোকানের চালায় লেগে মাথা ফেটে গিয়েছে? দেখো তো কিছুই হয়নি, আর তখন থেকে বাড়ির সবাই অস্থির হয়ে উঠেছে। না, অস্থির হবে না। দোয়েলের বৌদি কিচির মিচির করে উঠেছিল, চন্দ্র যদি শোনে বাপের বাড়ি আসার পথে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কোনোদিন এভাবে তোকে একা একা আসতে দেবে? তুই এমন ছেলে মানুষের মতন কথা বলিস না মাঝে মাঝে। বিষান কিছুই বুঝতে পারছিল না যে কোন নাটকের অভিনয় চলছে। ও একবার দোয়েলকে দেখছিল আর একবার দোয়েলের বৌদিকে দেখছিল। একটা অদ্ভুত পিংপং এর সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল বিষান। বৌদি বলেছিল, তা বিষান তুমি খবর পেলে কি করে যে দোয়েলের মাথায় চোট লেগেছে? বিষান কিছু বলার আগেই দোয়েল বলেছিল, আরে ওকে আমি তো ফোন করেছিলাম, এয়ারপোর্টের কাছে এসেছিল, বললো আমায় দেখে যাবে। ও তাই বলো? বৌদি হাঁপ ছেড়েছিল। তারপর বিষানকে বলেছিল, তা ভিজে যেমন এসেছে তাতে তো জ্বর এসে যাবে, যাও স্নান করে নাও, দুটো ভাত খাবে। বৌদির গলা শুনে দোয়েলের পেছনে বাড়ির অন্যান্যরাও বেরিয়ে এসেছিল। সবাই বিষানের কর্তব্য জ্ঞান দেখে এবং চন্দ্র দোয়েলের মাথা ফেটে গিয়েছে বলে ব্যাকুল হয়ে পড়বে জেনে খুশি মনে ঘরে চলে গিয়েছিল। শুধু বিষান খুশি হতে পারছিল না। স্নান সেরে খেতে বসার আগে দোয়েলকে ঘরে একা পেয়েছিল বিষান। মাথায় ব্যান্ডেজ করা দোয়েলকে খুব নিস্তেজ লাগছিল। মুখ চোখে ক্লান্তি আর কষ্ট একসঙ্গে ফুটে বেরোচ্ছিল। বিষান জিজ্ঞেস করেছিল, তুমি তো জেল পুলিশ অনেক কথাই বলে এসেছিলে, তাহলে এসব কেন? দাদা তো সত্যি অন্যায় করেছে, শাস্তি তো পাওয়াই উচিত। হেসেছিল দোয়েল। বাবা মায়ের বয়স হয়েছে বিষান, দাদা বৌদিরও কোনো সন্তান হলো না, সেই চিন্তায় দুজনেই কষ্টে আছে। তার উপর যদি জানে যে আমারও এমন অবস্থা, তাহলে? তোমার দাদা কেন এমন করে সেটা জানি না, হয়তো আমায় পছন্দ নয়, হয়তো ভেতরে চাপা কোনো দুঃখ আছে। মানুষকে কি চট করে খারাপ বলে বাতিল করা উচিত? আমার মাথা ফাটেনি, একটু গভীর করে কেটেছে। কালকে রেগে গিয়ে পুলিশ টুলিশ বলেছিলাম। তারপর পথে আস্তে আস্তে ভাবলাম, কি হবে রাগটা বয়ে বেরিয়ে? এত তুচ্ছ কারণে আমি সবাইকে কষ্ট দেব? শুধু নিজের জন্যে বাবা মার চিন্তাটা আরো বাড়িয়ে দেব? কিন্তু তা বলে অন্যায় সহ্য করবে? এটা যদি অন্যায় সহ্য করা হয় তাহলে তাই, কিন্তু কি করব? আমার যে এমনটাই করতে ইচ্ছে করছে। তোমার দাদা যেমনই হোক, তাকে তো আমি ভালোবাসি। ক্ষণিকের একটা ঘটনা সম্পর্কটাকে মিথ্যে করে দেবে? এই যে আমি এলাম আর তুমি খোঁজ নিতে এলে, সেটা কি কিছু নয়? তোমরা আমায় যে ভালোবাসো সেটা কি আমি বুঝি না? দেখো, জীবনে অসঙ্গতি থাকবেই,
কিন্তু যদি ভুলচুকগুলো ছোটবেলার মতন ইরেজার দিয়ে মুছে নেওয়া যায়, দেখবেই মোটের উপর জীবনটা ভালোই। একটা রাগের মুহূর্ত দিয়ে গোটা মানুষকে বিচার না করাই ভালো। স্কুটারটা পুরনো, বেশি স্পিডও তোলা যাচ্ছে না। লম্বা চওড়া বিশানের শরীরটা দোয়েলের বেটে খাটো দাদার ওয়াটারপ্রুফ পুরোটা ঢাকেইনি। আসলে এই দুর্যোগে বিশানকে আর আসতে দিতে চায়নি দোয়েল, কিন্তু বিশানই জোর করেছে। তার আগে অবশ্য মাকে ফোন করে চিন্তার কিছু নেই তা জানিয়েও দিয়েছে। সন্ধেবেলা তো দোয়েল ফোনে কথাও বলেছে চন্দ্রর সঙ্গে। দেখলে কে বলবে যে সকালে এমন হাঙ্গামা হয়েছে। দোয়েল ভালো বলে অল্পের ওপর দিয়ে ঝামেলাটা মিটিয়ে নিয়েছে। তেমন কঠিন মেয়ের পাল্লায় পড়লে চন্দ্রকে মজা দেখাতো। বিশান নিজে মনে মনে একটু হতাশই হয়েছে যেন। যতই কাঁদুক, চন্দ্রের কিন্তু একটু শাস্তি হওয়া উচিত ছিল। রাস্তাটা একদম নির্জন। রাতে না খাইয়ে দোয়েলরা ছাড়েনি, তাই দেরি হলো বেরোতে। অবশ্য বৃষ্টির ফ্যাক্টরটা বাদ দিলে দেরিটা তেমন কিছু নয়। নির্জনতা খুব একটা খারাপ লাগছে না বিশানের। আর এমন নির্জন একা অবস্থায় হঠাৎ ওর কুমুর কথা মনে পড়ে গেল। মেয়েটা টিউশনির জন্য যেখানে যেতে বলেছিল সেখানে আর যাওয়া হলো না। রেগে যাবে আরো কুমু। সত্যি কুমুর কাছে একের পর এক দোষ করে যাচ্ছে ও। কিন্তু কি করবে, অবস্থা এমন তৈরি হচ্ছে যে উপায় তো থাকছে না। সেই যে কুমুর ওপর রাগ করে মুখ দেখবে না বলেছিল, তাতেই বা কি করার ছিল বিশানের। আনন্দী আন্টির বাড়িতে আর একটা পার্টি ছিল সেদিন। যথারীতি লাবানা বেশি ড্রিঙ্ক করে উল্টো পাল্টা বকতে শুরু করেছিল। সবাই বারণ করেছিল আর ড্রিঙ্ক করতে, কিন্তু লাবানা শুনছিল না, আরো মদ খাচ্ছিল। একসময় আর নিজেকে ধরে রাখতে পারেনি। এক কোনায় দাঁড়ানো বিশানকে কোনো মতে বলেছিল, বাথরুম। বিশান প্রায় কোলে করে বাথরুমে নিয়ে গিয়েছিল লাবানাকে। বিশানের জামা ধরে বমি করেছিল লাবানা। বমির পর সারা শরীরের ভার লাবানা ছেড়ে দিয়েছিল বিশানের ওপর। লাবানার ঘাড়ে মুখে জল দিয়ে বিশান ওকে ধরে ধরে এনে বসিয়েছিল ছোট একটা ঘরে। তারপর বিশ্রাম নিতে বলে চলে আসতে গিয়েছিল। আর তখনই একদমই আচমকা বিশানকে এক হাঁচকায় নিজের কাছে টেনে এনে ঠোঁট কামড়ে চুমু খেয়েছিল লাবানা। সেই ভেজা স্বাদ, অ্যালকোহলের গন্ধ, জিভ, দাঁত। ভালো লাগছিল না বিশানের। জামার ওপর দিয়ে লাবানার নোকটা গেঁথে বসছিল ওর শরীরে। বিশানের মাথাটা ফাঁকা হয়ে গিয়েছিল। কয়েক মুহূর্ত পুরো পাথর হয়ে গিয়েছিল। সম্বিত ফিরতেই নিজেকে লাবানার ওপর থেকে উপড়ে নিয়ে এসে দেখেছিল দরজায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে কুমুদ্যতি। লাবানা যে কেন এমন করেছিল বিশান জানে না। সেদিনের পর লাবানা এ নিয়ে কখনো মুখ খোলেনি। এমন ভাব করছিল যেন কিছুই হয়নি। আর কুমু তারপর কোনো কারণ ছাড়াই ওকে অপমান করেছিল। মুখদর্শন পর্যন্ত করতে চায়নি। বলেছিল একটা অপদার্থ। আর কোনোদিনও আমায় তোমার মুখ দেখাবে না, আর কোনোদিনও আমার সামনে আসবেই না। বিশান ভেবেছিল জিজ্ঞেস করে, আমায় তো তুমি ফিরিয়েই দিয়েছ, তাহলে অন্য মেয়ের ওপর এত রাগ কেন? বাতিল জিনিসের ওপর কিসের জন্য তোমার অভিমান? বিশান বোঝে সবার ভেতরেই একটা কপিল থাকে, 1,00,000 প্রশ্ন থাকে। বোঝে পৃথিবীতে উত্তরের চেয়ে প্রশ্নটা বরাবরই বেশি। একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল বিশান, কিন্তু আচমকাই প্রায় মাটি ফুঁড়ে একজন সামনে এসে পড়ায় তড়ি ঘড়ি ও ব্রেক কষল। রাজারহাট নিউ টাউনের এই রাস্তাটায় আজ পরপর বেশ কিছু স্ট্রিট লাইট অকেজো হয়ে আছে। দুটো লেনের একটা বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তার কাজের জন্য, অন্যটা দিয়েই যাচ্ছিল বিশান। তাছাড়া পুরনো স্কুটারটার হেডলাইটটাও ঠিক মতো আলো দিচ্ছে না। জন্ডিসের রুগীর মতো ম্যাটম্যাটে হলুদ রং নিয়ে শুধু চেয়ে আছে। তাই জন্য ছায়ামূর্তিটাকে ঠিক আগের মতো দেখতে পাইনি। লোকটা লম্বা, কালো, অন্ধকারে মুখটা স্পষ্ট দেখা না গেলেও বুঝলো বিশান যে লোকটা খুব টলমল করছে। মাতাল নাকি? কিন্তু এমন বৃষ্টিতে কোন মাতাল আসবে কি করে? বিশান স্কুটার থেকে নেমে এগিয়ে গেল। আরে এ কি! আঁতকে উঠল বিশান। লোকটার গায়ে রক্ত। ভালো করে দেখলো বিশান। সর্বনাশ, এ যে ভয়ঙ্কর কাণ্ড! অ্যাক্সিডেন্ট। বিশান লোকটাকে ধরল। কি হয়েছে? কি হয়েছে আপনার? গাড়িতে দাদা, দাদা প্লিজ হেল্প। লোকটার কষ্ট হচ্ছে কথা বলতে। অসীম মনের জোর বলে তাও বলছে। বিশান দেখলো দুটো গাড়ি উল্টে আছে একটু দূরে। ছোট গাড়িটার তো একটা দিক বলেই কিছু নেই। আর এই লোকটা যে গাড়িটা দেখাচ্ছে সেটারও একটা দিকের অবস্থা শোচনীয়। দুটো গাড়ি মিলিয়ে কজন আছে আর বেঁচেই বা আছে কজন? এলোমেলো পা ফেলে এগোনো লোকটার পেছনে গিয়ে গাড়ির ভেতরে ঝুঁকলো বিশান। ড্রাইভারের সিটে বসা মানুষটার অর্ধেক শরীর রাস্তায়, অর্ধেকটা ভেতরে। আবছা আলোয় দেখলো মাথাটা ফেটেছে, রক্ত বেরোচ্ছে। লোকটা বলল, বের করতে একটু সাহায্য, বেঁচে আছে। বিশান নিচু হয়ে লোকটাকে টেনে বের করলো গাড়ি থেকে। আর তখনই চিনতে পারলো, আরে এ তো জয়দা। জয়দা,
বিশান ডাকলো, কোনো উত্তর নেই। আপনি চেনেন? লোকটা বেশ হাঁপাচ্ছে। অন্য গাড়ির কাউকে চেক করেছেন? আমি জানি না, জয়দাকে বাঁচাতে হবে। কে আদি? বিশান নিমেষে ঠিক করে নিল কি করবে। কোনো গাড়ি গেলে আগে সেটাকে থামিয়ে জয়দা আর এই লোকটিকে হাসপাতালে পাঠাবে, আর তারপর ফোনে আনন্দী আন্টিকে যোগাযোগ করে হেল্প নেবে। আনন্দী আন্টির কানেকশন খুব ভালো। তার আগে একটা গাড়ি দরকার। রাস্তায় গাড়ি কোথায়? বিশান দ্রুত আনন্দী আন্টিকে ফোন করে সব ঘটনা সংক্ষেপে বলল। আনন্দী বলল যে পুলিশকে খবর দিচ্ছি। ফোনটা রেখেই দূরে একটা গাড়ির হেডলাইট দেখল বিশান। যাক, কিন্তু অন্য গাড়িটা, ওটাকেও তো দেখা কর্তব্য। আপনি ওই গাড়িটাকে আটকান, আমি এদিকটা দেখছি। বিশান জখম লোকটাকে সামনে থেকে ধেয়ে আসা গাড়িটা দেখিয়ে বলল এবং তারপর নিজে দৌড়লো অন্য গাড়িটার দিকে। অন্ধকারে স্পষ্ট ঠাহর হচ্ছে না। ছোট গাড়িটার ভেতরটা কেমন যেন মন্ড পাকিয়ে আছে। সামনের সিটে স্টিয়ারিং এর সঙ্গে একটা মানুষ জড়িয়ে রয়েছে। পেছনের দিকেও মনে হচ্ছে 3 জন। কেউ কি বেঁচে আছে? বিশান ডাকলো, শুনছেন? ওদিকে গাড়িটা এসে দাঁড়িয়েছে। তার হেডলাইটের আলোয় চারিদিক এখন কিছুটা স্পষ্ট। ছোট গাড়ির ভেতরটা দেখল বিশান। একজন কি নড়ছে? ওই পেছনের সিটের মধ্যিখানের মানুষটা, যে গাড়ির পেছনের ফাঁক দিয়ে অর্ধেক বেরিয়ে রয়েছে রাস্তায়। পেছনের ভাঙা উইন্ডশিল্ড দিয়ে লোকটাকে পুরোটা টেনে বের করলো বিশান। মুখের একটা দিক ক্ষত বিখ্যাত হয়ে গিয়েছে, চোখটাও ফোলা, ঠোঁটটা ঝুলে পড়েছে, কিন্তু মানুষটা নড়ছে, হাত তুলে কিছু বলতে চাইছে। ওদিকে দাঁড় করানো গাড়ির চালক আর জখম লোকটা মিলে জয়দাকে গাড়িতে তুলছে। এই লোকটাকেও নিতে হবে। তার আগে লোকটা কি বলতে চাইছে সেটা অন্তত একবার শুনতে হবে। লোকটার মুখটা এমন হয়ে গেছে যে চেনার উপায় নেই, তবু নড়তে থাকা ঠোঁটের কাছে কানটা নিয়ে গেল বিশান। শুনল লোকটা বলছে, টাকা, হলুদ ব্যাগ গাড়ির ভেতরে, বের করে নিন, লেক গার্ডেন্স। টাকার ব্যাগ? বিশান গাড়ির ভেতরটা দেখল। ওই তো পায়ের কাছে, হলুদ রঙেরই তো মনে হচ্ছে। বিশান ব্যাগটা বের করলো। রক্ত লেগে একটা দিক চ্যাটচ্যাট করছে। আপনার ব্যাগ এটা? বিশান নিচু হয়ে জিজ্ঞেস করলো। লোকটার ঠোঁটটা আবার নড়ছে। গাড়ির ড্রাইভার জখম লোকটা ওকে ডাকছে, যেতে বলছে। বিশান ঝুঁকে পড়ে কান পাতল রাস্তায় শোয়া লোকটার ঠোঁটের কাছে। আমার পৌঁছে দেবেন? পাপ। কার টাকা? কোথায় পৌঁছে দেব? গাড়ির ড্রাইভার আবার ডাকছে, লোকটাকে নিয়ে আসতে বলছে। বিশান দ্বিধায় পড়ল। নিতে গিয়ে যদি অজ্ঞান হয়ে যায়? থ্যাতলানো গাড়ির ভেতরের লোকগুলো তো আর বেঁচে নেই দেখেই বোঝা যাচ্ছে। এও যদি না বাঁচে, কথাটা তো জানাই হবে না। বিশান দেখল লোকটার ঠোঁট নড়ছে আবার। অনেক টাকা, লেক গার্ডেন্স বলবেন? সুতনু রায়, টাকাটা সুতনু রায়ের। তারপর ঠোঁট দুটো স্থির হয়ে গেল লোকটার। মাথার ওপর দিনের আলোর ছাতা বন্ধ করে আনছে সন্ধে। 3 দিন বৃষ্টির পর আজ আর বৃষ্টি নেই। পশ্চিম আকাশে আহত মোষের মতন কিছু মেঘ পড়ে রয়েছে, আর তার রক্তে ভেসে যাচ্ছে চরাচর। আজ বড় অন্যরকম একটা হাওয়া বইছে কলকাতায়। ভিজে জড়সড় গাছেরা যেন নড়ার সাহস পাচ্ছে আস্তে আস্তে। লেকের মাঝের ওই দ্বীপখণ্ডটায় ছায়া আজকে অন্য কিছুর সংকেত পাঠাচ্ছে। হাওয়াও বয়ে আনছে অন্য ইশারা। কিসের সংকেত পাঠাচ্ছে এই হাওয়া? এই সাহসী গাছপালারা কি কথা বলতে চাইছে ওরা মানুষকে? প্রশ্ন। গোটা পৃথিবীটাই আসলে নানা প্রশ্নের সমষ্টি, যেন একটা গোলকধাঁধার ভেতর রাখা আরেকটা গোলকধাঁধা। এইসব প্রশ্ন সমষ্টির দিকে হাঁ করে তাকিয়ে থাকে কপিল। এখনো যেমন তাকিয়ে রয়েছে এই আবছা হয়ে আসা দিনের দিকে। একটা দিনের শেষ দেখলে কি বোঝা যায় তার শুরুটা কেমন হয়েছিল? বোঝা যায় এক একটা নতুন দিন কত রকমের গল্প তার ঝোলায় পুড়ে ধীরে ধীরে আকাশ বেয়ে ওঠে। নার্সিংহোম, অ্যাক্সিডেন্ট, এমার্জেন্সি, 3টে শব্দ আর বিশানের ফোন নিয়ে আজকে দিনটা শুরু হয়েছিল। বিশান কাউকে যেতে বলেনি, তবু অদম্য কৌতূহল নিয়ে সল্টলেকের সেই নার্সিংহোমে ছুটেছিল কপিল। বৃষ্টি সকাল 6টাতেই থেমে গিয়েছিল, তবু স্থির জমা জল নিয়ে শহরটাকে রাংতায় মোড়া বলে মনে হচ্ছিল। নার্সিংহোমে পৌঁছে অবাক হয়েছিল কপিল। এত পুলিশ, টিভি, ক্যামেরা, আর তারা প্রশ্ন করছে বিশানকে। এদেরও এত প্রশ্ন জমা থাকে নাকি? কাদের ভর্তি করা হয়েছে? জয়,
রথি, এরা কারা? বিশান রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে এদের কিভাবেই বা উদ্ধার করে এনেছে? পুলিশ আর বিশানকে ঘিরে থাকা লোকজনদের ভেতর কৌতূহলবশত নিজেকেও কপিল গুঁজে দিয়েছিল। বিশান ইশারায় যথাসম্ভব দূরে থাকতে বলেছিল, কিন্তু কপিল শোনেনি। ঘটনাটা ওর জানতে ইচ্ছে করছিল ভীষণ। ও শুনছিল রথি নামে লোকটির সঙ্গে যে 3 জন ছিল তারা নাকি সমাজ বিরোধী। অ্যাক্সিডেন্টে 3 জনেরই মৃত্যু হয়েছে। শুনছিল রথিও জেল থেকে বেরিয়েছে 2-4 দিন হলো। পুলিশ সন্দেহ করছে কোনো অসৎ উদ্দেশ্যেই তারা রাত্রিবেলা বেরিয়েছিল, কিন্তু কি উদ্দেশ্য তা জানার উপায় নেই। রথির অবস্থা সংকটজনক। 48 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। ও শুনছিল জয়ের কথাও। লোকটি নাকি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। এর অবস্থাও ভালো নয়, তবে বেঁচে যাবে। 2টো গাড়ির ধাক্কার জায়গা থেকে 2টো বন্দুকও পাওয়া গিয়েছে, যদিও বন্দুক দুটো কার সেটা জানা যাচ্ছে না। পুলিশ এখন আহতদের জ্ঞান আসার অপেক্ষা করছে। হঠাৎই জগতের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল কপিলের। একজন মহিলার সঙ্গে বসেছিল জগৎ। মহিলাটি খুব কাঁদছিল, কিছু বলছিল জড়িয়ে জড়িয়ে। জগতের কে হয় মেয়েটি? জগৎ এদের সঙ্গে কিভাবে যুক্ত? জগৎ অবশ্য বাড়ির কথা কখনোই বিশেষ বলে না। কপিল গিয়ে জগতের পাশে বসেছিল। মহিলাটি কান্না মেশানো গলায় আবছাভাবে বলছিল, এত সন্দেহ, শেষে বাঁশি? একবার জিজ্ঞেসও করলো না আমাকে। বাঁশি লুকিয়ে বিয়ে করেছিল, ওদের নতুন ঘর ঠিক করে দেব বলেছিলাম। আর ভাবলো যে ওর সঙ্গে আমার, তাই মারতে গেল। আচ্ছা আমি কেন অন্য কাউকে? বাবুই নেই, ও ছাড়া কে আছে আমার? ও এত অবুঝ। আচ্ছা রাগ কি কেউ এভাবে দেখায়? আচ্ছা কেন বুঝলো না আমার কষ্টটা? হ্যাঁ মামু, কেন বুঝলো না? জয় কেন সন্দেহ করতো আমাকে? কেন বুঝতো না যে আমি ওকে কত ভালোবাসি? এত প্রশ্ন, না বোঝার প্রশ্ন, আর টুকরো টুকরো কথাগুলো কি বা বলতে চায়, সম্পূর্ণ হচ্ছে না। কিছুই ঠিক সম্পূর্ণ হচ্ছে না। পাশের সোফায় আর একজন মহিলা ও সুন্দর ফুলের মতন একটা মেয়ে বসে কাঁদছিল। ওরা আবার কার বাড়ির লোক? নিশ্চয়ই রথির। হ্যাঁ রথিরই তো। পুলিশ এসে তো জিজ্ঞেস করেছিল, আপনারা রথির বাড়ি থেকে আসছেন তো? মহিলাটি বলেছিল, হ্যাঁ আমি ওর দিদি, আর আমি ব্লসম। রথির সঙ্গে বিয়ে হওয়ার কথা আমার। দাঁড়িয়ে পড়া সুন্দর মতো মেয়েটার কথা শুনে পুলিশ অফিসারের কঠিন মুখটায় অদ্ভুত একটা বিস্ময় দেখেছিল কপিল। কেন বিস্মিত হয়েছিল পুলিশটি? জেল খাটা কয়েদিদের এমন সুন্দরী প্রেমিকা কি থাকতে পারে না? কপিল অবাক হয়ে দেখেছিল ব্লসম এবার গিয়ে কেয়ার পাশে বসেছিল। কেয়ার মাথায় হাত দিয়ে বলেছিল, শক্ত হও, সব ঠিক হয়ে যাবে। কপিলের জানতে ইচ্ছে করছিল মেয়েটি কে হয় কেয়ার। আরে কি করছো তুমি, চলো। বিশান এসে হাত ধরেছিল কপিলের। আমি তো কোথায় কি অবস্থায় আছি সেটা জানিয়ে ফোন করেছিলাম। তোমাকে এখানে সশরীরে চলে আসতে কে বললো? চলো, ছোট একটা কাজ সেরে বাড়ি ফিরব। কপিল জগতের কাছে এগিয়ে গিয়ে বলেছিল, তুমি তো কোনোদিন এদের সম্পর্কে। আজকে কথা শেষ না করার দিন। কপিলের আশ্চর্য লাগে এই ভেবে যে এমনি সময় হাজার কথা বলেও মানুষকে নিজের মনের ভাব বোঝানো যায় না, আর বিপর্যয়ের সময় অর্ধ সমাপ্ত কথা কি দ্রুতই না বুঝে নেয় মানুষ। জগৎ বলেছিল, আমার ভাগ্নি এটি কেয়া, জয় আমাদের জামাই। দেখো তো কি হলো। ঈশ্বর পরম করুণাময়, তবু তার করুণার ধরন আমি আজও ঠিক বুঝে উঠতে পারলাম না। যাকে পরে কথা হবে, আজ আর ভালো লাগছে না। কেয়া খুব কাঁদছিল তার সন্দেহপ্রবণ স্বামীর জন্য। জগৎ পাশে বসেছিল মাথা নিচু করে। পরম করুণাময় কি দেখতে পাচ্ছিলেন এই দুজনকে? দেখতে পাচ্ছিলেন ওই সুন্দর মতন মেয়েটিকে? স্কুটার, কতদিন স্কুটারে চড়েনি কপিল। বিশান জোরে চালাচ্ছিল গাড়িটা, আর ওকে শক্ত করে ধরে বসেছিল কপিল। কি ভীষণ ভালো যে লাগছিল কপিলের। বিশানের স্কুটার গিয়ে থেমেছিল লেক গার্ডেন্সের একটা মস্ত বড় বাড়ির সামনে। স্কুটারটা বাইরে রেখে বিশান তালাবন্ধ খোপ থেকে ময়লা লাগা হলুদ একটা ব্যাগ বের করেছিল। কি রে এটা, কপিল ভাবছিল। এমন দিনে একটা ব্যাগ দিতে হঠাৎ এখানে এলো কেন বিশান? আর বাড়িটাই বা কাদের? ওই ময়লা হলুদ ব্যাগে কি আছে? বিশান কপিলকে গেটের বাইরে অপেক্ষা করতে বলে ঢুকে গিয়েছিল বড় বাড়িটার ভেতরে। প্রায় আধ ঘন্টা পর বাড়ি থেকে খালি হাতে বেরিয়ে এসেছিল। কেমন একটা অদ্ভুত লাগছিল ওকে।
কোনো দিকে না তাকিয়ে স্কুটারটা স্টার্ট করেছিল। কপিলকে পেছনে বসতে বলে নিজে বসেছিল সিটে। আর যখন কপিল বসতে যাবে ঠিক তখনই লোহার গেট খুলে একটা ভীষণ সুন্দর মেয়ে প্রায় দৌড়ে এসে দুহাত দিয়ে ধরেছিল স্কুটারের হ্যান্ডেলটা। মেয়েটার ফর্সা মুখটা গোলাপি হয়ে গিয়েছিল, দ্রুত শ্বাস নিচ্ছিল। কে যেন মনের ভেতর থেকে কপিলকে বলেছিল, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, তুমি এখানে এখন অতিরিক্ত। কপিল একপাশে সরে দাঁড়িয়ে শুনেছিল মেয়েটা প্রায় চিৎকার করছে, কেন তুমি নিলে না বাবার দেওয়া চাকরিটা? লাবানার চাকরিটা তুমি ছাড়তে পারো না? কেন নেব? বিশান শান্ত গলায় বলেছিল, আমি আনস্মার্ট ক্যাবলা হতে পারি, কিন্তু এটুকু আত্মসম্মান সবারই থাকে। তুমি বলেছিলে না অপদার্থতার কথা, আর অপদার্থ থাকতে ইচ্ছে করে না। ও, তুমি সেটাই ধরে বসে আছো? আর কিছু বোঝো না? না আর কিছু? উফ, তোমার তো আবার ইচ্ছেও করে না। আচ্ছা, বুঝতেও কি ইচ্ছে করে না? কুমু, তুমি বলেছিলে গেট আ লাইফ, তা সেটা নিজের মতোই দেখি না। ব্যাগটা ফেরত দিলাম বলেই তোমার বাবা বিশ্বাসী ভাবলেন আমাকে, তাই না? ব্যাস, টাকাই বিশ্বাস অবিশ্বাস শুধু নির্ণয় করে, তাই না? গ্রিডি কিনা সেটা নির্ণয় করে, সাফল্য ব্যর্থতা নির্ণয় করে। মানুষের নিজস্ব কোনো মূল্য নেই, তাই না? আমায় কষ্ট দিয়ে খুব আনন্দ পাও না? কুমুর গলায় অভিমান থেকে ঘাবড়ে গিয়েছিল কপিল। মেয়েটা এমন করছে কেন? এবার তো কেঁদেই ফেলবে। আনন্দ, তাই মনে হয় তোমার? বিশান ক্লান্ত চোখ দুটো তুলেছিল। তুমি কি চাও কুমু, বলো তো? কুমু কান্না ভেজা গলায় বলেছিল, তুমি বোঝো না? প্রশ্ন, লক্ষ লক্ষ প্রশ্ন ভেসে বেড়াচ্ছে কলকাতার হাওয়ায়। তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কপিল। দূরের উঁচু বাড়ির মাথার ওপর থেকে আলো মুছতে মুছতে দ্রুত এগিয়ে আসছে। সম্পর্ক কি? খুব শীতের মধ্যে দুহাত দিয়ে ধরে থাকা গরম চায়ের গেলাস, জ্যৈষ্ঠের দুপুরে 5 টাকার অরেঞ্জ আইসক্রিম, নাকি ওই সামনে বসা সেই নীলের ওপর সাদা ফুটকিট টাই পরা ছেলেটা ও মেয়েটার বহুদিন পর একসঙ্গে হাসির মুহূর্ত? মানুষ কি বড্ড জটিল করে ফেলে না এই সম্পর্কগুলোকে? কম্প্রোমাইজ, ফিলিংস, আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি নানান জটিল কথা বলে ঘোলাটে করে দেয় নাকি দৃষ্টিগুলো? সম্পর্ক কি এই মুহূর্তের ওই ছেলেটার মেয়েটার মতন হতে পারে না? সম্পর্ক কি পাখিদের মতন হতে পারে না? আলো ফুরিয়ে আসা পৃথিবীর পাখিদের মতন সময় থাকতে থাকতে ভাগ করে নিতে পারে না সমস্ত কিচিরমিচির, সমস্ত ভালোবাসা? হ্যাঁ, পারেই তো। না হলে কেন ক্রিমিনাল ছেলেটির জন্য অমন ফুলের মতন মেয়েটা দাঁড়িয়ে ওঠে? কেন সন্দেহপ্রবণ স্বামীর জন্য কান্নায় ভেঙে পড়ে কেয়া? আর কেন এত কিছুর পরেও দোয়েল ঢেকে রাখতে চায় চন্দ্রর দোষ? কি কথা বিশানকে বোঝাতে চেয়ে কান্নায় ডুবে যায় অমন রাগী মেয়েটির গলা? প্রশ্ন। সত্যি জীবনে উত্তরের চেয়ে প্রশ্নগুলো চিরকালই বেশি। তাই হয়তো উত্তর খোঁজার জন্য রোজ সকালে আকাশে বেরোয় পাখিরা আর মানুষ বেরোয় জীবনে। এই উত্তর খুঁজতে খুঁজতেই হয়তো রাগ, কষ্ট, সন্দেহ আর অভিমানের আড়াল থেকে সে খুঁজে পায় আনন্দ, খুঁজে পায় ভালোবাসা, আর খুঁজে পায় নিজের ভেতরের পাখিটিকে। শেষ হলো সরঞ্জিৎ চক্রবর্তীর উপন্যাস পাখিদের শহরে যেমন। আশা করি সবার ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন গল্প উপন্যাস নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, সঙ্গে থাকুন শ্রীময়ীর গল্প। টাটা।